পুতুল ডায়েরি ভালোবাসার কুঁড়েঘর, যেখানে প্রতিটি শব্দ লুকিয়ে আছে হৃদয়ের অনুভূতিতে, প্রতিটি নিঃশ্বাসে জন্ম নেয় নতুন প্রেম। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমার পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। মনে রাখিস, যদি কোনোদিন এই এহসান পরিবারের কোনো সদস্য তোর মতো ভুল করে বা করার চেষ্টা করে, তাহলে আমি কবির এহসান আর সকলের সামনে কথা দিলাম, তার সাথে এই পরিবারের সকল সম্পর্ক সেখানে সেই মুহূর্তে শেষ হবে এবং এই এহসান বাড়ির দরজা তার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, এই পরিবারে কেউ যদি ওর সাথে কোনো প্রকারের যোগাযোগ করে কিংবা রাখার চেষ্টাও করে, সে আমার মোরা মুখ দেখবে। এটাই আমার এই কবির এহসানের ওয়াদা। না ভাইজান, আল্লাহর দোহাই লাগে, ও কথা মুখেও এনো না। তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই। মা বাবার পরে তোমরাই যে আমার সব। আমাকে শেষবারের মতো মাফ করে দাও ভাইজান, মাফ করে দাও। পা ধরে কাঁদতে কাঁদতে বলো, চলে যায় এখান থেকে, আর কোনোদিনও এ বাড়ির চৌকাট মারাবার দুঃসাহস করবে না। পা থেকে হাত দুটো ছাড়াতে ছাড়াতে বললেন কবির এহসান। ভাইজান, আমার কথাটা শোনো ভাইজান, ভাইজান। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলেছিলেন মহিলাটি। চলে যা, চলে যা। হঠাৎ করে ধরফুরি ঘুম থেকে উঠলেন কবির এহসান। উঠে বুঝতে পারলেন তিনি আবারও সেই দুঃস্বপ্ন দেখেছেন। পাশেই তার স্ত্রী জুবাইদা এহসান এতক্ষণ গভীর ঘুমে থাকলো। হঠাৎ করে স্বামীর এরূপ ধরফুরি ঘুম থেকে উঠে পড়ার কারণে তার ঘুমও এতক্ষণে ছুটে গেছে। হন্তদন্ত হয়ে স্বামীর কাঁধে হাত রেখে প্রশ্ন করলেন জুবাইদা বেগম। কি গো, কি হলো তোমার? শরীর খুব খারাপ লাগছে? আবারও কি তোমার প্যানিক অ্যাটাক হলো নাকি? চিন্তিত ভঙ্গিতে কথাগুলো বলে নিজ স্বামীর বুকে পিঠে হাত দিয়ে মালিশ করতে লাগলেন। ইতিমধ্যে কবির সাহেব ঘেমে নিয়ে একাকার। স্ত্রীর দুশ্চিন্তা দেখে অবশেষে মুখ খুললেন তিনি। আহ, এত চিন্তা করো না তো চোবা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। এই বলে স্ত্রীকে আশ্বাস দিতে লাগলেন তিনি। আর পরক্ষণেই মনে মনে ভাবলেন, না জানি আল্লাহ কবে তাকে এই দুঃস্বপ্নগুলো থেকে রেহাই দেবেন, নাকি দুঃস্বপ্নগুলো আবারও কিছু অতীতের পুনরাবৃত্তি ঘটানোর অশনি সংকেত বয়ে আনছে। না, আর ভাবতে পারলেন না তিনি। ইতিমধ্যে বুকের বাঁ পাশটায় কেমন যেন চিনচিনে উঠছে। তাই নিজেকে একটু ধাতস্থ করে স্ত্রীকে বললেন, এক গ্লাস পানি দাও তো জবা, আর সাথে ড্রয়ার থেকে একটা ট্যাবলেটও দিও। জুবাইদা বেগম শোনার সাথে সাথে পানি এবং ঔষধ এগিয়ে দিলেন এবং চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, ওহো, তোমার কি বুকে ব্যথা করছে? আমি কি রোদকে একটা কল করব? স্ত্রীর মুখে এরূপ কথা শুনে কবির সাহেব তড়িঘড়ি করে বলে উঠলেন, আরে না না, কি করছো কি? ছেলেটা সারাদিন ক্লান্ত থাকে, তাকে এখন আর ডিস্টার্ব করো না। আর তাছাড়া এখন ওই দেশে হয়তো রাত, ও হয়তো এতক্ষণে শুয়ে পড়েছে, কেননা এখন প্রায় ভোর হতে চলল। তার উপর এখন আমার এই অবস্থা শুনলে ছেলেটা খামাখা টেনশন করবে, তাই ওকে এখন আর কল দিও না। আর এটা ওই আর কি একটু একটু ব্যথা, যেহেতু ওষুধ খেয়েছি সেরে যাবে আশা করি, তুমি আর চিন্তা করো না তো। স্বামীর মুখে এরূপ কথা শুনেও পুরোপুরি চিন্তামুক্ত হতে পারলেন না জুবাইদা বেগম। কিন্তু এই মুহূর্তে ঠিক কী করবেন তাও বুঝতেই পারছেন না। তাই আর তার সাথে তর্কে গেলেন না তিনি। পর মুহূর্তে ভাবলেন, সকালে উঠে না হয় একবার ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলে নেবেন। এইসব ভেবেই বিছানায় স্বামীর পাশে শুয়ে তার মাথায় হাত বুলাতে লাগলেন। কবির সাহেব এক পলক স্ত্রীর দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। পর মুহূর্তে স্ত্রীর দৃশ্যপটে আজ থেকে 11 বছর আগের দৃশ্যগুলো ভেসে উঠতে শুরু করলো। চলুন আগে সকলের পরিচয় জানা যাক। এহসান ফিলা নামে যেমন
সকলের কাছে পরিচিত, ঠিক তেমনি কর্মের দিক থেকেও সমাজে এহসান পরিবারের বেশ আলাদাই একটি সুপরিচিত আছে। জনাব মোহাম্মদ খায়রুল এহসান তিনি নির্মাণ করেছেন এই ভিলা। তিনি ছিলেন তৎকালীন সময়ের সুখ্যাতি সম্পন্ন চেয়ারম্যান। সমাজে তার ন্যায় বিচারের জন্য তার বেশ নাম ডাকও ছিল, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। তার স্ত্রী ফাজিলাতুন নেসা এহসান, তার সন্তান 6 জন, 4 ছেলে 2 মেয়ে। তার বড় ছেলের নাম মোহাম্মদ কবির এহসান, একজন সফল ব্যবসায়ী। তার স্ত্রী জুবাইদা এহসান। এই দম্পতি রয়েছে 1 ছেলে এবং 1 মেয়ে। ছেলে ইফতেখার এহসান রোদ, মেয়ে তাসনিয়া এহসান রুহি। খায়রুল এহসানের দ্বিতীয় ছেলে মোহাম্মদ সাব্বির এহসান, তিনিও বড় ভাইয়ের মতো পারিবারিক ব্যবসা নিয়োজিত আছেন। তার স্ত্রী রাফিয়া এহসান একজন গৃহিণী। এই দম্পতিরও 2 সন্তান, 1 ছেলে ও 1 মেয়ে। ছেলে ইশতিয়াক এহসান অনিক এবং মেয়ে তাফসিরা এহসান অরিন। খায়রুল এহসান তৃতীয় সন্তান আমরিন এহসান। চতুর্থ সন্তান জনাব মোহাম্মদ তাইফ এহসান, একজন পুলিশ কর্মকর্তা। তার স্ত্রী মাইমুনা এহসান। তাদের রয়েছে 2 যমজ মেয়ে, আহিয়া এহসান এবং মাহিয়া এহসান। দুজনেই সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। খায়রুল সাহেবের পঞ্চম সন্তান মোহাম্মদ তাশরিক এহসান, তিনি একজন সরকারি ইউনিভার্সিটির প্রফেসর। তার স্ত্রী রাইসা এহসান। তাদের রয়েছে 1 ছেলে তাকবির এহসান পুতুল, সবে ক্লাস 8-এ পড়ে। সবশেষে রয়েছেন মেহরিন এহসান। তার স্বামী সেনাবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর। তাদের রয়েছে 1 ছেলে ও 1 মেয়ে, ছেলে রাতুল ও মেয়ে রিমি। এহসান বাড়ির মুখ্য কর্তা জনাব মোহাম্মদ কবির এহসান। তিনি যা বলবেন তাই যেন এ বাড়ির শেষ কথা। অবশ্য এর কারণও আছে বইকি। খায়রুল এহসান সাহেব যখন হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা যান, তখন কবির এহসান সবে অনার্স 3য় বর্ষের ছাত্র। বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। তখন তিনি পরিবারের দায়িত্ব কাঁধে নিতে পড়াশোনা ত্যাগ করে নিজের বাবার রেখে যাওয়া টাকা পয়সা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা দাঁড় করায়। পরবর্তীতে তার কঠোর পরিশ্রমে আজ সমাজে তিনি একজন বিশিষ্ট সফল ব্যবসায়ী। এত ত্যাগ স্বীকার করার পরও তিনি তার ভাই বোনদের কোনো কিছুর কমতি বা কষ্ট দেননি। সকলকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। তার এই অবদান যে সকলের অবগত, যার জন্য পরিবারের সকলের শ্রদ্ধার পাত্র তিনি। অতীত সবকিছুই ভালোই চলছিল। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলের কাছে এহসান পরিবার হচ্ছে যৌথ পরিবারের রোল মডেল। কিন্তু হঠাৎ একটা ঝড় চলে আসে এই আদর্শ পরিবারে, বই আনে কিছু দুঃখ, কিছু বিচ্ছিন্ন বেদনা। জনাবা ফজিলাতুন নেসা এহসান হঠাৎ করে হার্ট অ্যাটাক করেন এবং কয়েকদিন চিকিৎসাধীন থেকে মারা যান। তারপর থেকেই পরিবর্তন হয়েছে অনেক কিছু। বদল হয়েছে কিছু সদস্যের বৈশিষ্ট্য, বদল হয়েছে এহসান পরিবারের কিছু নিয়ম। তখন কবির সাহেবের বড় ছেলে রোদ্র সবে ক্লাস 1-এ পড়ে। তারপর কেটে যায় অনেক বছর। নদীর স্রোতের সাথে সময়ও যেন নিজের তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে থাকে। গ্রীষ্মের এক রৌদ্রময় দিনে দুপুরের কাঠফাটা রোদের প্রখরে শহুরে মানুষের জীবন যেন অতিষ্ঠ প্রায়। তবুও নিজ নিজ জৈবিক চাহিদায় কত মানুষই যে এই রোদ মাথায় নিয়ে নিজ নিজ কাজের গন্তব্যে যাচ্ছেন। কিন্তু এত সবের মাঝেও আজ এহসান পরিবারের সকলের মাঝে রয়েছে ভিন্ন এক উৎকণ্ঠা। সকল সদস্য গৃহিণীরা বাদে একসঙ্গে সবাই বসে আছেন বাড়ির বড় সুসজ্জিত ড্রয়িং রুমে। তার পাশেই রয়েছে বাড়ির ডাইনিং রুম। তার কিছুটা দূরত্বে আছে বড় একটি কিচেন রুম, যেখানে আপাতত বাড়ির গৃহিণীরা বিশেষ কিছু রাখতে ব্যস্ত। বলা বাহুল্য, এই বাড়ির কর্তাদের মতোই এই বাড়ির গৃহিণীদের মধ্যেও রয়েছে অসম্ভব ভালো বন্ধন। অবশ্য এর মূলে রয়েছে সকলের মন মানসিকতা। জুবাইদা বেগম এবং রাফিয়া বেগম হচ্ছেন বেস্ট ফ্রেন্ড। তাদের বন্ধুত্বের গণ্ডি যে স্কুল পেরিয়ে এখন অবধি। জুবাইদা বেগম এ বাড়িতে বহু আসার 2 বছরের মধ্যে সাব্বির সাহেবের জন্য পাত্রী দেখা শুরু হয়। কেননা কবির সাহেব নিজ পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে একটু বেশি বয়স করে বিয়ে করেন। যখন সাব্বির সাহেবের জন্য মেয়ে দেখা হচ্ছিল, তখনই জুবাইদা বেগম রাফিয়া বেগমের কথা শ্বশুর শাশুড়িকে বলে এবং তার কথা মতো রাফিয়া বেগমকে সাব্বির এহসানের বউ করে আনা হয়। অবশ্য রাফিয়া বেগমকেও অপছন্দ করারও কারণ নেই। দুধে আলতা, গায়ের রং এবং বজ্র ভালো ও মিশুকে প্রকৃতির হওয়ায় সকলের বেশ পছন্দই তিনি।
তাদের বিয়ের প্রায় 5 বছর পর এই বাড়ির বউ করে আনা হয় মাইমুনা বেগমকে। তিনিও যেন বোনের মতোই যাদের পেয়ে বচ্চ খুশি। খুব তাড়াতাড়ি তাদের সাথে বোনের মতো মিলেমিশে চলতে শিখে গেলেন তিনিও। তার বেশ 2-3 বছর পর বাড়ির ছোট ছেলে বিয়ে করে আনে রাইসা বেগমকে। অন্য যাদের চেয়ে ছোট একটু চঞ্চল হওয়ায় সকলেই তাকে স্নেহ করেন। তিনিও তার যাদের ভীষণ সম্মান করেন। মাঝে মাঝে তো ভেবেও বসেন এরা কি আসলে একে অপরের যা নাকি আপন বর। ভাগ্যিস আর 5টা বাড়ি যাদের মতন না তারা যাগুলো। জুবাইদা আর রাফিয়া বেগমের রান্নার হাত বেশ ভালো। বেশিরভাগ রান্না তারাই করেন। মাইমুনা বেগম রান্না পারলেও তাকে ততটা করতে দেন না তারা। আর রাইসা বেগমকে তো আরও আগে রান্না করতে দেন না তারা। তিনি যাদের ওই টুকটাক কিছু সাহায্য করে রান্নার বাইরে, এই আর কি। আপাতত সকলে ভীষণ ব্যস্ত, হাতে হাতে কাজ করছে। রাফিয়া বেগম রোজের জন্য গাজরের সন্দেশ বানাচ্ছে নিয়ে সাথে, কেননা ছেলেটা তার মেজো মার হাতে সন্দেশটা ভীষণ পছন্দ করে। এদিকে জুবাইদা বেগম ছেলের পছন্দের খিচুড়ি রান্না করছেন আর মাঝে মাঝে সকলকে তাড়া দিতেই লাগলেন। ওরে ছোট, তোরা আর কত দূর রে সোনা? এক্ষুনি তাজরিফ আর টাইপ মিষ্টি হাতে এলো বলে। ওরে মেজো, তোর সন্দেশ আর কত দূর? সেজো, ড্রয়িং রুমের পরিস্থিতি কি একটু দেখে আনা বোন। জুবাইদা বেগমের অস্থির ভঙ্গিতে বলা কথাগুলো শুনে রাফিয়া বেগম আশ্বাস দিয়ে বলতে লাগলেন, আরে জবা, এত চিন্তা করছিস কেন? আমাদের রুদ্র হচ্ছে ভীষণ ট্যালেন্টেড ছেলে। তোর মনে নেই আমাদের ছেলেটা যে সব সময় বোর্ড স্ট্যান্ডে ট্যালেন্ট বলে বৃত্তি পায়? ওকে নিয়ে এত টেনশন করিস না বোন, দেখবি এবারেও প্রতিবারের মতো অসাধারণ রেজাল্ট করবে ইনশাল্লাহ। তুই একটু শান্ত হ। রাফিয়া বেগমের কথায় তাল মিলিয়ে মাইমুনাও বলতে লাগলো, মেজো আপা তো ঠিকই বলেছে বড় আপা, তুমি রোদকে নিয়ে শুধু শুধু চিন্তা করছো। আমাদের ছেলে অবশ্যই এসএসসিতে জিপিএস পাবে দেখো। ওনাদের কথার মাঝে রাইসা বেগম চঞ্চল পায়ে এগিয়ে এসে বললেন, বড়বু, মেজবু, সেজবু ওরা এসে গেছে মিষ্টি নিয়ে, আর রোদের রেজাল্টও নাকি বেরিয়েছে। জলদি এসো, সকলে ডাকছে। কথাগুলো শোনা মাত্রই সকলে এগিয়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। গিয়ে দেখতে পেলেন কবির সাহেব ছেলেকে জড়িয়ে ধরেছেন। ছাড়ার পরপরই সাব্বির সাহেব জড়িয়ে ধরেছেন, আর তার ছাড়ার পরে তায়েব সাহেব ভাতিজাকে সস্নেহী কপালে চুমু খেলেন। তার ছাড়ার পরে তাশরিফ সাহেব ভাতিজাকে একেবারে কোলে তুলেই নিলেন আর উচ্চস্বরে বলতে লাগলেন, আমার রোদ ট্যালেন্ট পুলে জিপিএ 5 পেয়েছে, বোর্ডে স্ট্যান্ড করেছে। কথাগুলো শোনা মাত্র গৃহিণীরা চট চলতে এগিয়ে আসলেন রুদ্রের কাছে। জুবাইদা বেগম তো ছেলেকে জড়িয়ে ধরেই কেঁদেই ফেললো আর ছেলের মুখে অজস্র চুমু খেতে খেতে বললেন, আমার আব্বা জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ। ওরে রাফু, তাড়াতাড়ি তোর সন্দেশ আনবোন, আমার আব্বাকে তাড়াতাড়ি খাওয়া। কথাগুলো বলে পাশে তাকাতে দেখলেন রাফিয়া বেগম আগে থেকে সন্দেশের থালা নিয়ে হাজির। কপট রাগ দেখিয়ে বললেন, ছাড় তো বাপটাকে। রোদ, আব্বু একটু মিষ্টি মুখ করো। রোদ্রের মাথায় হাত বুলিয়ে মিষ্টি খাওয়াতে খাওয়াতে বলতে লাগলেন। ওনার কথার মাঝেই বাকিরাও রোদ্রের মাথায় মুখে অজস্র চুমু খেতে লাগলেন। হুট করে তাদের এত শত কথার মাঝে এক গুলুগুলু ছোট্টখাট্ট একটা লাল টুকটুকে ফ্রক পরে চঞ্চল পায়ে নুপুরে রিনিঝিনি আওয়াজ তুলে একজন তার 2 হাত দিয়ে রোদ্রের কোমর জড়িয়ে ধরে পেছন থেকে আর অভিমানী স্বরে বলতে থাকে, তোমরা আমার রোদ ভাইয়াকে এভাবে মারছো কেন? কি করেছে আমার রোদ ভাই? ও রোদ ভাই কি হয়েছে তোমার? বলেই রোদ্রের হাত ধরে টানতে থাকে অভিমানিনী। কিছু পরেই রোদ্র ফিরে যায় সে ছোট্ট বাচ্চা পুতুলটার দিকে। জাগর জাগর হরিণী 2 চোখ, চোখ ধাঁধানো গায়ের রং, যেন হালকা একটু চোকা দিলেই রক্ত বেরোবে। চুলগুলো পেছন দিয়ে পনি চেল করে বাঁধা, আর রোদ্রের হৃদয় থমকে দেওয়া সেই নজর কাড়া গালের চোল পড়া হাসে। কিছুক্ষণ পর রোদ্র তার হাতগুলো কোমর থেকে ছাড়াতে ছাড়াতে বলতে লাগলো, কেউ আমায় মারছে না অরি। রোদ্র বুঝতে পারছে সবাই ওকে এভাবে জড়িয়ে ধরে একে একে ঘিরে রেখেছে, এই জন্যই হয়তো ছোট্ট অরিন ভেবেছে ওকে সবাই মারছে। কথাগুলো ভেবেই রোদ্র মুচকে হাসল। রোদ্রের মুখে এ কথা শুনে অভিমানিনী শান্ত হতে পারল না, চলমল চোখে চেয়ে আছে রোদ্রের পানে। এমন সময় জুবাইদা বেগম এগিয়ে এসে অরিনের গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে বলতে লাগলেন, অরিমা,
তোমার রোদ ভাইয়াকে আমরা কেউ মারছি না, আদর করছি। তোমার ভাইয়া আজকে খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্য। এই কথা শোনা মাত্র অরি আবারও ছুটে রোদের সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রোদের দিকে তাকিয়ে রইল কিয়ৎকাল। কেননা 16 বছরের রোদের দিকে তাকাতে যে 7 বছরের ছোট্ট অরিনের ভীষণ বেগ পেতে হয়। অতঃপর অরিন বলতে লাগলো, রোদ ভাই, তুমিও কি আমার মতো ক্লাসে ভালো রেজাল্ট করেছো? তোমাকেও কি স্যারের চকলেট দিয়েছে? অরিনের এমন বোকা কথায় সকলেই হেসে উঠল। গোমরা মুখ রোজ অরিনের কথা শুনে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল কিয়ৎকাল। ভাইয়া, তুমি কি আমায় ভুলে গেলে? ছোট্ট রুহির এমন কথায় ঘাড় বাঁকিয়ে তাকালো রৌদ্র মুচকি হেসে হাত চুকেরে বোনের সামনে 2 হাতের আজলায় বোনের মুখটি নিয়ে বেশ নরম স্বরে বলতে লাগলো, না, আমার বুড়িকে আমি কি করে ভুলি? তাহলে সবার হাতে মিষ্টি খেলে আমার হাতে খাবে না? বেশ অভিমান নিয়ে বলতে লাগলো রুহি। কে বললো খাবো না? আলবাত খাবো। আমার বুড়ির হাতে খাবো না তো কার হাতে খাবো শুনি? সাফাই গাইতে গাইতে বলল রৌদ্র। ভাইয়ের মুখে এমন কথা শুনে খুশি হয়ে এক ছুটে মিষ্টি এনে খাইয়ে দিতে লাগলো রুহি। এতক্ষণ দেখছিলেন এই ভাই বোনদের খুনসুটি, অতঃপর রোদের চাচারা মিলে প্রতিবেশীদের মাঝে মিষ্টি বিলিয়ে দিতে চলে যায়। ইতিমধ্যে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়িতে ঢুকে অনেক নবম শ্রেণীর ছাত্র বাড়িতে ঢুকে ভাইকে জড়িয়ে ধরেছে উচ্ছ্বাসের সহিত বলতে লাগলো, কংগ্রেচুলেশন ভাইয়া। থ্যাঙ্কস, বাট তুই কিভাবে জানলি? রোদ অবাক হয়ে প্রশ্ন করে, আরে আমি তো তোমার রেজাল্ট দেওয়ার আগে থেকেই জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবে। আর তাছাড়া বাড়িতে ঢুকবার সময় আব্বুও বললো। লম্বা একটা হাসি দিয়ে বেশ গর্বের সাথে বলতে লাগলো অনেক। এই ছেলেটার হাসিও মারাত্মক। কি সুন্দর থুতনিতে একটা ভাগ বসা। ফসা গায়ের রং ইতিমধ্যে লাল হয়ে আসছে প্রিয়কর রোদের তাপে। রোজ তাকে রইল কিছুক্ষণ অনেকের দিকে, তারপর একটা মুচকে হাসি দিয়ে তার চিরচেনা ভাবভঙ্গি নিয়ে আসলো চেহারায়। বয়স অনুযায়ী বেশ গুরু গম্ভীর ছেলেটা, সহজে মুখ ফুটে কিচ্ছু বলে না। কেউ কিছু বলে শুধু হু হা এতে উত্তর সীমাবদ্ধ রাখে নিজের। কিন্তু অনেক এই ছেলেটা যেন রোজের চেয়ে পুরোই উজ্জ্বল, প্রাণবদ্ধ এবং হাস্যজ্জ্বল ছেলেটা। সবসময় মুখে যেন একটা হাসি লেগেই থাকে। দুপুরের দিকে সকলে একসাথে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে। বলা বাহুল্য, বিশাল ডাইনিং রুম জুড়ে টেবিল চেয়ে যে পরিবারের সদস্য বেশি সেও তো টেবিল তো বড়ই হবে, এটি তো স্বাভাবিক, তাই না? সকলেই খাবার খেতে বসেছে আর গৃহিণীরা খাবার সার্ভ করছে। হঠাৎ খাবারের মাঝে কবির সাহেব ছেলেকে জিজ্ঞেস করলেন, আব্বু, রোদ আজ তো তোমার রেজাল্ট দিল, তা তোমার বড় হয়ে কি হবার ইচ্ছা আছে বাবা? তুমি যেটাই হতে চাও সেটাই হতে দেওয়া হবে। আর তাছাড়া তোমার বাকি পড়াশোনা বাইরে কমপ্লিট করবো ভাবছি। আমি চাই তুমি লন্ডন তোমার মামা মামির কাছ থেকে বাকি পড়াশোনা কমপ্লিট করো। তা তোমার কি সিদ্ধান্ত আব্বু? বাবার মুখে এরূপ কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলো রোদ। অতঃপর বেশ গম্ভীর ভাবে উত্তর দিলাম, আব্বু, তোমার যা মতামত আমার তাতে কোনো আপত্তি নেই। আর তাছাড়া আমি জানি তুমি আমার জন্য বেস্টটাই করবে। আর রইল বাকি আমার বড় হয়ে কি হবার ইচ্ছে, সেটা আমি তোমাকে কিছুদিন পরে জানাই আব্বু। আমি একটু সময় চাচ্ছি। ছেলের মুখে এমন গোছালো কথা শুনে প্রাপ্তির হাসি হাসলেও কবির এহসান। অতঃপর বললেন, তোমার যখন ইচ্ছে বলো রোদ, আমি তাহলে তোমার মামার সাথে বাকি কথা বলে নিচ্ছি। আর তুমিও যাওয়ার প্রস্তুতি নিতে থাকো বাবা। আচ্ছা আব্বু। এতক্ষণ খাবার টেবিলে 2 বাবা ছেলের কথা চুপচাপ শুনছিল বাকি সদস্যরা। এসব শুনে ইতিমধ্যে জুবাইদা বেগমের চোখে পানি এসে ভিড় জমিয়েছে। কত আদরের সন্তান তার, কি দরকার ওকে এত দূরে পাঠানোর? দেশেই না হয় কোনো একটা ভালো জায়গায় পড়াতে পারতেন। ছেলের রেজাল্ট দেওয়ার আগেই এই ব্যাপারে তার স্বামী তার সাথে আলোচনা করেছে, কিন্তু জুবাইদা বেগমের মাতৃ স্নেহ বারবারই বরাবরই নাকচ করেছে স্বামীর এই প্রস্তাব। কিন্তু কবির এহসান যথেষ্ট ঠান্ডাভাবে বুঝিয়ে বলেছেন, আমাদের রোদের মেধা মাসাল্লাহ অনেক ভালো। আমি চাই ওর মেধার যথেষ্ট কদর হোক, ও যেন ওর জীবনের সবচেয়ে ভালো সুযোগটা পায়। দেখো চোপা, আমার বাবা বেঁচে থাকলে কিন্তু আমিও বিদেশেই পড়াশোনা করতে যেতাম, কেননা আমার খুব ইচ্ছে ছিল এটা। কিন্তু ভাগ্যের অন্য কিছু ইচ্ছে ছিল, সে যাকে। এখন আর তুমি না করো না, নিজেকে এই বিষয়ে সামলাও। রোদের রেজাল্ট দিলেই ওর সামনে এই প্রস্তাব রাখবো, দেখি ও রাজি হয় কিনা। এসব ভেবে আসলে চোখের পানিটুকু আড়াল করলেন তিনি। হঠাৎই কাঁধে কারো শীতল স্পর্শ পেতেই
পাশে তাকালেন তিনি, দেখলেন রাফিয়া বেগম দাঁড়িয়ে এবং চোখ দিয়ে আশ্বাস দিচ্ছেন তিনি যেন এটাই রোদের জন্য সেরা সিদ্ধান্ত। অতঃপর সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেলেন। তারপর কেচে গেল আরও 5 দিন। সেদিনের কথা মতো রোদের বাইরে যাওয়ার জন্য সকল বন্দোবস্ত করছেন কবির সাহেব। এদিকে আজ 2 দিন যাবৎ অরিনের জ্বর। বাচ্চাটার জ্বর হলে একদম কাবু হয়ে যায়। সারাটা দিন নিজের চঞ্চলতা আর খিলখিল হাসিতে পুরো বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা কেমন নির্জীব হয়ে পড়ে আছে বিছানায়। মেয়ের এমন করুণ চেহারা দেখে বুকটা হু হু করে উঠেছে রাফিয়া বেগমের। সাব্বির সাহেব ও বেশ চিন্তিত। মেয়ে যে তার চোখের মনি, কিন্তু মেয়েটা আবার হচ্ছে গিয়ে প্রচুর জেদি। 2 দিন ধরে বিছানায় পড়ে আছে, তবুও তাকে জোর করে একটু ওষুধ খাওয়ানো যাচ্ছে না। খাওয়াতে গেলে চিৎকার দিয়ে বাড়ি মাথায় তুলে নিচ্ছে। চিৎকার শুনে যখন সকলে একে একে রুমে আসে, তখন আবার মেয়ে আহ্লাদি হয়ে একবার তার বড় বাবার কোলে, না হয় বড় মার কোলে, না হয় অন্য কারো কোলে চড়ে বসে। আর রুহিও আর 2 দিন নিশ্চুপ হয়ে আছে, কেননা মেয়েটার খেলার সাথী যে বিছানায় এখনও কেমন অরণ্যের মাথার পাশে গালে হাত দিয়ে বসে আছে। দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো সাব্বির সাহেব। লম্বা কদমে ঘর ছেড়ে বের হলেন তিনি। বের হয়ে দেখতে পেলেন নিজের ছেলের শুকনো মুখ, বঞ্চিত তার কলিজের টুকরো। সেটা সে বেশ ভালো করে বুঝে। অনিকও এ পর্যন্ত অনেকবারই চেষ্টা করেছে ছলে বলে কৌশলে অরিনকে ওষুধ খাওয়ানোর, কিন্তু এই মেয়ে তো খাবি না, উল্টো অনিককে বলে বসেছে। ভাইউ তুমি পচা। আদুরে বোনের মুখে এমন কথা শুনে বেচারা একদম চুপসে গিয়েছে। এখন ভুলেও সে বোনকে ওষুধ খাওয়াতে যায় না, পাচ্ছে না। আবার তার সাথে তার ছোট্ট বন্ধু পাখিটাও কথা বলে বন্ধ করে দেয়। সাব্বির সাহেব ছেলেকে দেখে একটা ক্ষুদ্র শ্বাস ফেলে পাশ কাটিয়ে চলে গেলেন সিঁড়ি পেয়ে। কিছুক্ষণ পরে রৌদ্র আসে অরিনদের রুমে। এসেই দেখতে পেল বিছানার হেড বোর্ডের পাশে তার মেজো মা মেয়ের মাথায় জলপট্টি দিচ্ছেন। সেজো মা হাত পা মালিশ করছেন। জুবাইদা বেগম খাবার হাতে বসে আছেন, চেষ্টা আছেন যদি একটু খাওয়াতে পারেন কি আর। রাইসা বেগম এতক্ষণ এখানেই ছিলেন, কিন্তু এখন সকলে মিলে তাকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছে, কেননা তিনি এখন 8 মাসের গর্ভবতী। কতক্ষণই বা এখানে বসে থাকবে। তাই রৌদ্র এক পল চেয়ে রইল দুরন্ত বাচ্চা মেয়েটার পানে। জ্বরের তোপে চেহারা রক্তিম আভা ফুটে উঠেছে। পরক্ষণই মুখ ফিরিয়ে চাইল অন্যদিকে। এই পিচ্ছিটাকে এভাবে দেখে কেন যেন ওর খুব কষ্ট হচ্ছে। এতটা খারাপ লাগার তো কিছু নেই, সামান্য জ্বরই তো। এ আর এমন কে? কই রুহিরও তো কতবার এমন জ্বর হয়েছে, কিন্তু একটু একটু খারাপ লাগলো। ভেতরে ভেতরে তো এমন হাসপাস লাগতো না। তাহলে এই 2 দিন হঠাৎ এমন লাগছে কেন? তার জন্য এমন অনুভূতি নিতান্তই নতুন, এবং মনে মনে সে তো এগুলোকে বিদঘুটে তকমাও দিয়ে ফেলেছে। না, এত কিছু ভেবেও শান্তি পাচ্ছে না সে। মনটা শুধু এই পিচ্চিটার হাসি দেখতেই চাইছে, ওর সুস্থতা কামনা করছে। বেশ অনেকক্ষণ পর জুবাইদা বেগম উঠে চলে গেলেন রান্নাঘরে খাবারে প্লেট রাখতে। না, মেয়েটাকে এক লোকমা জোর করে খাওয়াতে পারলেন। অবশেষে আর মানলেন তিনি। আর কিছুক্ষণ পর মাইমুনা বেগমকে ডাক পাঠালেন তাইফ সাহেব। আপাতত ঘরে আছে শুধু রৌদ্র আর রাফিয়া বেগম। রাফিয়া বেগমের দিকে চেয়ে রৌদ্র বলে উঠল, মেজুমা, তুমি তো এখনো খেলে না, আর কতক্ষণ না খেয়ে থাকবে? পরে তো তুমিই অসুস্থ হয়ে পড়বে। যাও আগে খেয়ে নাও, পরে অলির কাছে বসো। রাফিয়া বেগম চাইলেন একবার বলবেন কিছু, হবে না তার, মেয়ের কাছে থাকবে সে, কিন্তু রৌদ্রের জোরাজুরিতে যেতেই হলো তাকে। রাফিয়া বেগম চলে যেতে রৌদ্র বসলো তার জায়গায়, আর অরির মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ পর অরির চোখ পিটপিট করে তাকিয়ে দেখলো রৌদ্র তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তাকিয়ে আছিস কেন? আর ওষুধ খাচ্ছিস না কেন তুই? জ্বরে পড়ে থাকতে ভালো লাগছে তোর? এত জ্বালাস কেন তুই? জ্বরের শরীরে এত কথা আদৌ অরি বুঝলো কিনা কে জানে, শুধু বলল, ওষুধ পচা রোদ ভাই, আমার ভালো লাগে না খেতে এগুলো। ওষুধ পচাই হয়, তাও খেতে হবে সুস্থ হতে চাইলে। তুই কি সুস্থ হবি না? তড়িঘড়ি করে মাথা উপর নিচ ঝাঁকালো অরি, যার মানে সে সুস্থ হতে চায়। রৌদ্র ছোট্ট একটা শ্বাস ফেলে অরিকে আস্তে করে উঠিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসায়। তারপর পাশে থাকা ফ্রুটস থেকে কিছু ফ্রুটস চাকু দিয়ে কেচে অরির মুখের সামনে ধরে। অরি মাথা ডানে বামে ঘুরায়, মানে সে খেতে চায় না। এ দেখে রৌদ্রর মেজাজ চটে যায়, দাঁত কিরমির করে বলে উঠছে, এগুলো খাবি নাকি থাপ্পড় খাবি? একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ভেঙে দিব, তাহলে আর খাওয়ার ঝামেলা থাকবে না।
থাপ্পড়ের কথা শুনে অরি চুপচাপ ভালো বাচ্চার মতো হা করে। বাড়িতে কেউ তার গায়ে ফুলের টোকাও দেয় না, কিন্তু তার মা মাঝে মাঝে দু একটা থাপ্পড় দিয়ে বসে। বেশি দুষ্টুমি করলে সেজন্য থাপ্পড়কে বেশ ভালোই ভয় পায় অরি। এদিকে অরিকে খেতে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে রোদ। অরিকে ফ্রুটস আর এক গ্লাস দুধ খাইয়ে ঔষধ হাতে নেয় রৌদ্র। ঔষধ দেখে নাক মুখ কুচকে ফেলে অরি। অসহায় ভঙ্গিতে বলতে থাকে, রোদ ভাই, এগুলো না খেলে জ্বর সারবে না? না। মন খারাপ করে ফেলে ছোট্ট অরিন। ফের বলে হচ্ছে, তুমি এই পচা ঔষধ ছাড়া মজার ঔষধ দাও না। এগুলো মজা না, এগুলো খেতে পারি না। আমি তোকে কিভাবে অন্য ওষুধ দিব বল? আমি কি ডাক্তার? উল্টে অবুজ অরিন ফের জিজ্ঞেস করে, ডাক্তার না হলে ঔষধ দিতে পারবে না তুমি? না। অরিন এবার কাঁদো কাঁদো হয়ে বলেই ফেলল, কেন হলে না ডাক্তার রোদ ভাই? তুমি না পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, তাহলে ডাক্তার হলে না কেন? তুমি ডাক্তার হলে তো আমাকে মজা ওষুধ খেতে দিতে পারতে, আমিও সুস্থ হয়ে যেতাম। রোদেও ছোট্ট অরিনের কথা শুনে না চাইতো হেসে ফেলল। আর অরিনের কাঁদো কাঁদো চেহারার দিকে তাকিয়ে চোখে একরাশ মায়া নিয়ে অরিনের জ্বরের তাপে উষ্ণকালে হাত রেখে জিজ্ঞেস করল, আমি ডাক্তার হলে তুই আমার কাছে নিজের চিকিৎসা করাবি? ছোট্ট অরিন কি বুঝলো কে জানে। রোদ্রের মুখে ডাক্তার হওয়ার কথা শোনা মাত্রই কালো বিলম্ব না করেই মাথা জোরে জোরে উপর নিচ ঝাঁকাতে লাগলো। রৌদ্র অরির দিকে চেয়ে মুচকি হাসলো এবং অরির লাল হয়ে যাওয়া নাক চিনি দিয়ে বলল, ঠিক আছে, আমি ইফতেখার এহসান রুদ্র আজ কথা দিচ্ছি আমি অনেক বড় ডাক্তার হব অরি। ইয়ে, আর আমি অসুস্থ হলে তোমার দেয়া মজা ঔষধ খাবো। হাততালি দিতে দিতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে লাগলো অরিন। আর রৌদ্র চেয়ে রইল সে উচ্ছ্বাসিত হতে থাকা পিচ্ছি মেয়েটার দিকে, যার চোল পড়া হাসিতে রৌদ্রর বুকে কেমন যেন মোচড়দা অনুভূতি হচ্ছে। আচ্ছা, এমন কেন লাগছে তার? কেন এই পিচির কথা মতো সেও ডাক্তার হতে চাইছে? কেন ওর জন্য মনটা আনসান করছে? আচ্ছা, রোদের কি কোনো কঠিন অসুখ হলো? আচ্ছা, অসুখ যদি হয়েও থাকে তবে এ কেমন অসুখ হলো তার? 16 বছরের কিশোর সে, অনুভূতি জন্মানোটা এখন নিতান্তরই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই কেমন অনুভূতি? বয়সন্ধির বিভিন্ন ধাপই সে পার করেছে, কিন্তু এই অনুভূতির সাথে সে এই পিচিদের সামনে আসলেই পরিচিত হয়। উফ, কি এক জ্বালা! বুকটা কেমন অস্বাভাবিক ভাবে কাঁপছে। না, আর এই পিচির সামনে বসা সম্ভব নয়। তাই রৌদ্র বিছানা ছেড়ে উঠেই ধপাধপ পা ফেলে রুম ছেড়ে বেরিয়ে নিজের রুমে চলে যায়। এদিকে রৌদ্র হঠাৎ চলে যাওয়া ছোট্ট অরিন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। হয়তো ভাবছে তার রোদ ভাই চলে গেল কেন? অয়নের রুম থেকে ফিরে এসে রৌদ্র নিজের ঘরের দরজা আটকে বসে আছে। মনটা তার বড্ড অস্থির, কেমন যেন সব এলোমেলো লাগছে নিজের কাছে। এই অনুভূতি যে বজ্র খারাপ, নিষিদ্ধ ওর জন্য। রোদ তো সবটা জানে। না না, এই নিষিদ্ধ অনুভূতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের মনে এসব আওড়াতেই লাগলো রৌদ্র। একটা সময় দু হাতে নিজের চুল খামচে ধরে মাথা চেপে বসে রইল বিছানায়। সেদিন সারাটা দিন রৌদ্র রুম থেকে বের হয়নি। খাবারের জন্য ডাকলে কখনো বলেছে ক্ষুধা নেই, কিংবা কখনো বলেছে খেতে ইচ্ছে করছে না। জুবাইদা বেগম নিজেও কয়েকবার ডেকে গেছে ছেলেকে, কিন্তু রোদ তা গোধরে বসেই আছে। অবশ্যই তিনি ব্যর্থ হয়ে চলে গেলেন। কিছু পাওয়া, কিছু না পাওয়া, কিছু নতুন অনুভূতির সাথে পরিচয় হওয়া ইত্যাদির মধ্যেই কেটে গেল বেশ কিছুদিন। দেখতে দেখতে রৌদ্ররও বিদেশ চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। এই তো কালকে সন্ধ্যার পরে ফ্লাইট তার। রৌদ্রের মামাও চলে এসেছে দুদিন আগে। তিনি নিয়ে যাবেন ভাগ্নিকে। জুবাইদা বেগম তো গত 3 দিন আগে থেকে কান্না জুড়ে বসেছেন। হুটহাট কাজের মাঝে কান্না করে উঠছেন। বাকি তার জায়রা মিলে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন, কিন্তু মায়ের মন কি আর অত শত বোঝে না। রৌদ্রকে সামনে দেখলেই তাকে জড়িয়ে ধরে হাও মা করে কাঁদতে ইচ্ছে করে তার। কবির সাহেবের বুকটাও কেমন ভার ভার হয়ে আছে। শত হলো বড় ছেলে তার, হয়তো তিনি রোদের মায়ের মতন অত কান্না করতে জানেন না, বা জানলেও পারেন না। বাবা কি না, বাবারও তো এমনই হয়। বাহিরটা নারকেলের খোসার মতো শক্ত, কিন্তু ভেতরটা ঠিক শ্বাসের মতোই নরম। এদিকে বাড়ির সকলের মনের দুঃখ বিরাজ করছে। রৌদ্র যে সকলের আদরের, কিন্তু এত শত ভাবনার ভিড়েও রৌদ্রের অভিব্যক্তি বোঝা বড় দায়। এ ছেলের কি কষ্ট হচ্ছে না, নাকি কিছুই তার চেহারা দেখে বোঝার উপায় নেই। তার চেহারার ভাবভঙ্গি সেই চিরচেনা, গম্ভীর হয়ে আছে।
রুহি তো দুদিন ধরে ভাইয়ের সাথে ঘুমাচ্ছে, ভাইয়ের হাতে খাচ্ছে, ভাইয়ের হাত ধরেই রাখছে সারাক্ষণ। মায়ের মুখ থেকে শুনেছে তার ভাই নাকি অনেক দূরে পড়তে যাচ্ছে, ভাইকে এখন নাকি আর সারাদিনে দেখতে পাবে না সে। এ কথা শোনা মাত্রই বুক ভাসিয়ে কেঁদেছে মেয়েটি। অনেকও ভাইয়ের সাথে সাথে থাকছে, ভাইকে সে যেমন মান্য করে তেমনি ভালোবাসে, কিন্তু উল্টো দিকে বাড়ির একটি মাত্র সদস্য যিনি কিনা এসবের আগেও নেই পিছেও নেই, তিনি যে আর কেউ নন অরিন। রুদ্রের চলে যাওয়ার ব্যাপারটা যে অত ভালো করে বোধগম্যই হয়নি। 7 বছরের পিচ্চিটার হলে হয়তো এতক্ষণে রুহির মতো বুক না ভাসালো, ঘর কাঁপিয়ে কান্না করতো ঠিকই। রৌদ্রর চলে যাওয়া নিয়ে রুহির কান্না দেখে কিছু না বুঝে সে কি ঘর কাঁপানো কান্না তার? অয়নের কান্না শুনেই সকলে হন্তদন্ত হয়ে ছুটে এসে ওকে জিজ্ঞেস করতে লাগলেন, এত কান্না কেন করছে সে? সে হাতের তালু দিয়ে চোখ ডলতে ডলতে বলতে লাগছিল, হ্যালো প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পুতুল ডায়েরি প্রেজেন্টস ভালোবাসার সুন্দর সুন্দর গল্প। আমাদের কাজকে আরো সুন্দর করার জন্য আপনাদের উৎসাহ প্রয়োজন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। ধন্যবাদ। রুহিপু কাঁদছে দেখে আমারও কান্না পেয়ে গেছে। সকলেই অরিনের কথা শুনে হাসবে না কাঁদবে কিছুই বুঝলো না। অবশ্যই তাকে অনেক ভুলভাল বুঝিয়ে শান্ত করতে লাগলো সকলে অজ্ঞতা। ওর জন্য রুহিও নিজের কান্না থামিয়ে ছোট্ট অরিনের দুগালে চুমু খায়। ব্যাস অমনি কান্না শেষ অরিনের। রুহিকে জাপটে ধরে নিজে ছোট্ট আদুরে হাতগুলো দিয়ে এতক্ষণ দরজার সামনে 2 হাত বুকে ফাঁস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিল রৌদ্র। পিচ্ছি অরিনের এই বাচ্চামো দেখে নিজের অজান্তে ছোটে ফুটে উঠল এক চিলতে হাসে। পরক্ষণে মিলিয়ে গেল আড়ালে কারো দৃষ্টিগোচর হবার আগেই। সেদিন পুরোটা সময় রৌদ্র তার পরিবারের সকলের সাথে কাটিয়েছে এবং রাতে বাবা মায়ের সাথেই ঘুমিয়েছে সে। বিছানার এক পাশে সে, তার পাশে তার বাবা, তারপর তার মা এবং তার পাশে রুহি। পরদিন সকালে সকলেই ব্যস্ত বিভিন্ন কাজে। আজকেই রৌদ্র সন্ধ্যার পর ফ্লাইট। জুবাইদা বেগম ছেলের পছন্দের এটা ওটা বানাতে ব্যস্ত। রাফিয়া বেগম রৌদ্রের জন্য গাজরের সন্দেশ, নারিকেলের নাড়ু, পাটিসাপটা পিঠা, দুধ পাকন পিঠা ইত্যাদি বানাচ্ছে। এগুলো নাকি তিনি দিয়ে দিবেন ছেলের সাথে। মাইমুনা বেগম আর রাইসা বেগম মিলে ঘরের সকলের জন্য রাঁধছেন। এদিকে রৌদ্র বসে আছে তার বাবা চাচাদের সাথে। তারা সবাই তাকে বোঝাচ্ছে ঠিকমতো চলবে, ঠিকমতো খাবে, পড়বে এইসব। রৌদ্র প্রায় অনেক দিন আগে থেকে তার বাবাকে বলে দিয়েছিল সে নাকি একজন হার্ট সার্জন হতে চায়। এতে অবশ্য কবির সাহেব খুশি হয়েছেন। ছেলে ডাক্তার হতে চায়, মানুষের সেবা করতে চায়, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে। তিনি পরিবারের সকলকে জানিয়েছিলেন ছেলে ডাক্তার হবার ইচ্ছের কথা। পুরো পরিবার ভীষণই খুশি। পুরো ড্রয়িং রুম জুড়ে বিশাল বড় বড় লাগেজ রাখা হয়েছে। এগুলো দেখেই পিচ্ছি অরিন কৌতূহলের সাথে জুবাইদা বেগমকে জিজ্ঞেস করল, ও বড় মা, এত ব্যাগ কিসের? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? জুবাইদা বেগম এই কথা শুনে এগিয়ে আসেন অরিনের কাছে এবং তার গালে হাত রাখে। না মা, আমরা কোথাও যাচ্ছি না, তোমার রোদ ভাই যাচ্ছি, এখন থেকে ও সেখানেই থাকবে রে মা। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলেন। ছোট্ট অরিন কি বুঝলো কে জানে। এক ছুটে বড়মার কাছে থেকে দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রৌদ্রের ঘরে চলে যায়। গিয়ে রৌদ্রের সামনে হাঁটুতে 2 হাত ভর দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে হাঁপাতে থাকে। রৌদ্র ওর অমন আগমনে শিকুচকে ওর দিকে তাকিয়ে আছে, যেন বুঝতে চাইছে ওর হলোটা কি। বেশ কিছুক্ষণ পর ওরই টলমল চোখে রৌদ্রের দিকে তাকায়। ওর টলমল চোখ দেখে রৌদ্রের বুকটা ধক করে উঠে, তবু সে নিজেকে সামলে স্বাভাবিক রাখে আর শুনতে চায় অভিমানিনীর অভিমানী কথাগুলো। অরিন কিছুক্ষণ রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, রোদ ভাই, তুমি নাকি চলে যাচ্ছ একেবারে? এখন থেকে নাকি নতুন জায়গায় থাকবে, এ বাড়িতে থাকবে না? চলে যাচ্ছি। ছোট্ট করে উত্তর দিল রৌদ্র। যেও না রোদ ভাই, তুমি চলে গেলে আমায় চকলেট কে দেবে? ঘুরতে কে নিয়ে যাবে? কাঁদো কাঁদো হয়ে বলল অরিন। ছোট্ট অরিনের কথা শুনে রোদ কিছু পল শেষ হইল, অতঃপর বলতে লাগলো, আমি চলে গেলে কি হয়েছে অরি? অনেক আছে না, ও কিনে দেবে চকোলেট। ওই তো তোকে ঘুরতে নিয়ে যাবে। না না না, ভাইও আমার চকলেট খেয়ে ফেলে। আর ঘুরতে নিয়ে কিভাবে যাবে? ও তো বিকেলে ক্রিকেট খেলতে চলে যায়। না, এখন থেকে ওই সব কিছুই করবে না। আমি ওকে বলে যাব তোর চকোলেট না খেতে, তোকে ঘুরতে নিয়ে যেতে। এখন তুই এখান থেকে যা, আমি কাজ করব।
না না না, আমার তোমাকেই লাগবে রোদ ভাই। জেদ ধরে বলতে লাগলো অরিন। অরি জ্বালাস না, যা এখন। হুট করে অরি এক প্রশ্নই করে বসে। আচ্ছা রোদ ভাই, তুমি চলে গেলে কি আমায় ভুলে যাবে? আবার কবে আসবে? ব্যাস এই একটি মাত্র প্রশ্ন আর অমনি রোদের হাত থেমে গেছে। আচ্ছা পিচ্ছিটা তো সামান্য একটা প্রশ্ন করলো, এতে রোদ্রের কি হলো? ওর এমন দিশার লাগছে কেন? কথাটা কেমন জানি তীরের মতো গিয়ে বিঁধল বুকে। এমনটা হচ্ছে কেন? আসলে কি ও বিদেশে চলে গেলে পিচ্ছিটাকে ভুলে যাবে? আদৌ কি এত সহজ এটা? উফ, বুকটা কেমন যেন করছে রোদের। না, এই মুহূর্তে একটু একা থাকা চাই তার। চাই। তোকে যেতে বলছি না? মেয়েকে রাগ দেখিয়ে হালকা ধমকে সুরে বলল রোদ। অরিন এমন ধমকে বেশ অভিমান করলো, মুখ ফুলিয়ে ছুটে পালালো ওই রুম থেকে। আর রোদ সে তাকিয়ে রইল তার চঞ্চল পিছিটার দিকে। আপাতত যে বেশ অভিমান করেছে রোদের উপর, তাও তো ভালোই বুঝতে পারছে। দুপুরের সময় গড়ালো। আজকে এহসান বাড়ির সকল সদস্য একসাথে বসেছে লাঞ্চ করতে। রৌদ্রকে কেউ তার নিজ হাতে খেতে দিচ্ছে না, বরঞ্চ রৌদ্রের দরকারও পড়ছে না। বাবা চাচাদের থেকে শুরু করে মা চাচিরা সকলে এক এক করে লোকমা খাইয়ে দিচ্ছে তাকে। রুহিও ভাইকে নিজের ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে যতটুকু সম্ভব দিচ্ছে। অজ্ঞতা সকলের এভাবে রৌদ্রকে খাওয়ানো দেখে অরিনও বায়না ধরেছে সেও তার রোদ ভাইকে খাওয়াবে। অবশেষে যখন খাওয়াতে গেল তখন রোদের মুখে লোকমা তুলে খাবার দেওয়ার আগে সবটা তার হাত থেকে পড়ে গেল। এই দেখে পিচ্চির কি অভিমান! অবশেষে প্রচুর কসরত করে তিনি শেষে খাওয়াতে সক্ষম হলেন। তবে এভাবেই কেটে গেল তাদের খাওয়ার মুহূর্তটা। সময় গড়িয়ে বিকেলে এসে থামল। ঘনিয়ে এলো রৌদ্রর বিদায়ের সময়। রৌদ্রের বাবা চাচারা সকলে মিলে এয়ারপোর্টে যাবেন। এদিকে রৌদ্র যাওয়ার সময় ছেলেকে বুকে নিয়ে সে কি কান্না জুড়েছেন জুবাইদা বেগমের। বাকিরা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। বাসার বড় ড্রয়িং জুড়ে বসে আছেন বাড়ির সকল সদস্য। নেই শুধু একজন, কিন্তু রৌদ্রের চোখ এবং মন দুটোই যেন খুঁজছে সে একজনকে, সেই চঞ্চলা পিচ্ছিটাকে। কোথাও তো দেখতে না পেয়ে তার মেজমাকে জিজ্ঞেস করল, মেজমা, অরি কই? সোফা ছেড়ে উঠতে উঠতে বলতে লাগলেন তিনি। অগত্যা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল রোদ, বাবা, ও তো এখন ভাত ঘুম দিচ্ছে। তুই 1 মিনিট দাঁড়া, আমি ওকে ডেকে নিয়ে আসছি। না থাক মেজমা, ওকে জাগিও না। ওকে জাগালে এখন শুধু শুধু কান্নাকাটি করবে। তার চেয়ে বরং আমি গিয়ে একবার দেখে আসি। আচ্ছা বাপ। বলে রোদ চলে গেল তার মেজমার রুমে প্রবেশ করেই গিয়ে দাঁড়ালো বিছানার পাশে, যেখানে আপাতত চঞ্চল পিচ্ছিটা চুপচাপ ঘুমিয়ে আছে। রোদ কয়েক পল সেই ঘুমন্ত মায়াবী মুখটার দিকে তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বিছানার পাশে মেঝেতে বসে পড়লো। আস্তে আস্তে ওরই মাথায় হাত বোলাতে লাগলো রৌদ্র। হঠাৎ মস্তিষ্কে তাড়া করে বাঁচতে লাগলো সে তীক্ষ্ণ কথাটা। রোদ ভাই, তুমি কি আমায় ভুলে যাবে? কথাটা মনে হতেই আবারও বুকটা ধক করে উঠে রৌদ্রের। সে ধিমি আওয়াজে বলতে লাগলো, তোর কাছে আসলে আমার এমন লাগে কেন অরি? কেন তোর মতো এক পিচ্ছি আমার বুকটায় তোলপাড় তুলছে সারাক্ষণ? এ কেমন দহন রে! আমি তো সবটাই বুঝি, কিন্তু তুই তো এখনো অবুঝ রে। আমি ফিরে আসবো অরি, ঠিক ততদিন পর যতদিনে তুই বুঝতে শিখবি, সব বুঝতে শিখবি ভালোবাসা কি। দোয়া করি খুব ভালো থাক তুই। বলে উঠে পড়ে সে। রুম ছেড়ে বের হতে উদ্যত হতে আবার কি যেন একটা মনে করে আবারও পেছন ফিরল রৌদ্র। এবার গিয়ে অরির কানের কাছে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলতে থাকে, রোদ, তোকে ভুলে যাওয়ার আগে আমার এই নিঃশ্বাস বন্ধ হোক। আমাকে ভুলে যাওয়ার ক্ষমতাও যেন তোর কভু না হোক। ভালো থাকিস সানশাইন। এই বলে আর এক মুহূর্ত সেখানে থাকলো না রোদ, চলে গেল সে। কিন্তু যাওয়ার আগে যে নিজের মনে অব্যক্ত কিছু কথা বলে চলে গেল, এই ঘুমন্ত বইটাকে সে কি আর আদৌ শুনতে পেল? পাবি বা কি করে? সে যে গভীর ঘুমে রয়ে গেল কিছু মনের অনুরক্তি এই 4 দেয়ালের মাঝে। আদৌ কি কখনো রোদের এই অব্যক্ত প্রণয় বুঝতে পারবে তার প্রেয়সী? সম্ভব কি কখনো এই সম্পর্ক? হয়তো হ্যাঁ, হয়তো বা না। দেখা যাক সময়ের সাথে সাথে এই প্রণয় কি থাকবে, নাকি আবারও সঙ্গীন হৃদয় অনুভূতি হিসেবে ধরা দিবে দুজনের মাঝে। বর্তমান 11 বছর পর কপালে হাত রেখে অতীতের সেই স্মৃতিগুলোই মনে কোণে আওড়াতে একটা সময় ঘুমিয়ে পড়লেন কবির সাহেব।
চারিদিকে ফজর আজান ভেসে আসছে। কিছুক্ষণ পরেই জেগে উঠলেন জুবাইদা বেগম। পাশে স্বামীর ঘুমন্ত নির্মল মুখশ্রীর দিকে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। ছোট একটা নিঃশ্বাস ফেলে বিছানা ছেড়ে তিনি উঠে চলে গেলেন ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর একেবারে অজু করে বের হলেন তিনি। বের হয়ে আবারও স্বামীর দিকে তাকালেন আর ভাবলেন হয়তো রাতে অসুস্থ হয়ে যাওয়া ক্লান্ত সে, তাই তিনি স্বামীকে ডাকলেন না, নিজেই নামাজ পড়তে চলে গেলেন। নামাজ শেষে কিছুক্ষণ কোরআন পড়ে জুবাইদা বেগম, এটা তার রোজকার অভ্যেস। এখনও কবির সাহেব গভীর ঘুমে। কোরআন পড়া শেষে তিনি চলে গেলেন তাদের বাগানে। বলা বাহুল্য, এহসান বাড়ি এখনও যৌথ থাকায় বাড়িটি বেশ ভালোই বড়। নিচতলায় 4 রুমে কবির এহসান, সাব্বির এহসান, তায়েফ এহসান, তাশরিফ এহসানের 4 ভাই থাকেন। এই দোতলায় আছে 5 রুম। সিঁড়ি দিয়ে উপরে উঠে একেবারে বাম দিকের কর্নারের রুমটা অনিকের, তার পাশের রুমটা আহি আর মাহির, তার পাশেরটা রিমির। এই 3টা রুমের পরেই মাঝে একটা ছোট্ট বসার মতো ড্রয়িং রুম, সেখানেও সোফা সেট বিছানো। এর ঠিক ডান পাশে প্রথম রুমটা অরির আর তার পাশের রুমটাই রোজরার। বিশাল এই ডুপ্লেক্স বাড়িটির সামনে রয়েছে গেট অবধি বেশ খানিকটা চওড়া রাস্তা। বাড়িটার এক পাশে রয়েছে ফুল বাগান। বাগানটিতে রয়েছে বেশ কয়েক ধরনের ফুল গাছ, গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, গাঁদা, সূর্যমুখী আর সবশেষে রয়েছে রৌদ্র শখের কাঠগোলাপ গাছটে। জুবাইদা বেগম চলে এলেন বাগানে হাঁটতে। তার ছেলে রৌদ্রের হাতে করা বাগান এটা। রোজ তিনি এখানে আসেন হাঁটতে। এখানে আসলে তার মনটা আপনি ভালো হয়ে যায়। ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকেন ছেলের রেখে যাওয়া স্মৃতিগুলো। প্রতিদিন তিনি এগুলো যত্ন নেন, এমনকি ছেলের রুমটিও রোজ নিয়ম করে গোছান তিনি। আসলে কি গোছানো, শুধু ছেলের রুমে গিয়ে চুপচাপ একবার বিছানায় হাত মারানো, ছেলের ছবির ফ্রেমে চুমুখে চোখ থেকে 2-3 ফোঁটা অশ্রু গড়ানো, ছেলের স্কুল থেকে জিতে আনা প্রাইজগুলো নিজের শাড়ির আঁচল দিয়ে বারবার মোছে ছোটে এক ছোটে হাসি ফোটানো, ছেলের স্কুল ড্রেসটি নিয়ে ঘন্টার পর ঘন্টা বুকে জড়িয়ে থাকা যেন তার রোজকার রুটিনের এক বিরাট অংশ। এগুলো তিনি প্রতিদিনই করেন। আর করবে নাই বা কেন? মা তো নারী ছেঁড়া ধন তার। কতগুলো বছর সামনে থেকে দেখেন না, একটু ছুতে পারেন না, একটু জড়িয়ে ধরে কপালে চুমু খেতে পারেন না। এর চেয়ে বড় কষ্ট আর কি বা আছে? রোজ চলে যাবার পর প্রথম 5 বছর ছেলেটির প্রতি বছরে একবার করে আসতো, কিন্তু আস্তে আস্তে ছেলের পড়া চাপও বাড়তে থাকে আর ছেলের আশা বন্ধ হয়ে যায়। আজ প্রায় 6 বছর ছেলেটা আসে না। এগুলো ভাবতে দীর্ঘশ্বাস ফেলেন তিনি। হঠাৎই ঘাড়ে কারো শীতল স্পর্শ পেতেই পেছনে ফেরেন তিনি। তাকিয়ে দেখেন রাফিয়া বেগম দাঁড়িয়ে আছেন। জুবাইদা বেগমকে চুপ থাকতে দেখে প্রশ্ন করলেন রাফিয়া বেগম, রোদের কথা মনে পড়ছে জবা? এই কথার উত্তরে ছোট্ট করে শ্বাস পেলেন জুবাইদা বেগম। রাফিয়া বেগম যেন তার উত্তর পেয়ে গেছেন, তাই তো এক হাত জড়িয়ে নিলেন প্রাণপ্রিয় বান্ধবী কম বোনকে। মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, চিন্তা করিস না জবা, আমাদের রোদ ভালো আছে। এই তো আর কটা দিন, এরপরেই তো শেষ। ইনশাল্লাহ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। তুই শুধু দোয়া কর বোন। অতঃপর 2 হাতে আগলে ধরলেন জুবাইদা বেগমের মুখখানা। গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিলেন সযত্নে। জুবাইদা বেগমও মন এবং নিজেকে ধাতস্থ করে নিলেন শীঘ্রই। তারপর দুজনেই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। ইতিমধ্যে মাইমুনা বেগমও রাইসা বেগমও উঠে পড়েছেন ঘুম থেকে। তারপর 4 যা মিলে হাতে হাতে সকালের নাস্তার প্রস্তুতি করতে লাগলেন। সকাল 8টা। কবি সাহেব ঘুম থেকে উঠলেন সবে। রোজ ভোরে নামাজ পড়ে হাঁটতে বের হন তিনি, কিন্তু আজ শরীরটা অতটা ভালো না থাকায় গেলেন না। অতঃপর ফ্রেশ হতে চলে গেলেন তিনি। ফ্রেশ হয়ে বের হতে না হতে দেখলেন তার ঘরে তার ভাইরা উপস্থিত। তিনি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন সকলের পানে। ওয়াশরুমের দরজার আওয়াজ পেতে 3 ভাই চাইলেন সেদিকে। কবির সাহেবকে দেখতে তারা তড়িঘড়ি করে কবির সাহেবকে ধরাধরি করে বিছানায় বসিয়ে নিজেরাও বসলেন তাকে ঘিরে। কবির সাহেবের ঘাটে তার ডান হাত ধরে বসে আছেন সাব্বির সাহেব, বাম হাত ধরে বসে আছেন তায়েব সাহেব, আর 2 পায়ের সামনে হাঁটু মেরে বসে আছেন তশরিফ সাহেব। কবির সাহেব কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন তার ভাইদের কাণ্ড দেখে। কিছুক্ষণ পর নিজে থেকে কিছু জিজ্ঞেস করবেন তার আগেই তার ভাইরা জিজ্ঞেস করতে লাগলো একে একে, ভাইজান তোমার নাকি কাল রাতে শরীর খারাপ করছে?
বেশ চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন সাব্বির সাহেব। ভাইজান, তোমার নাকি বুকে ব্যথা উঠেছিল? পরপর একইভাবে জিজ্ঞেস করলেন তাহেব এহসান। ভাইজান, এখনও কি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? এবার জিজ্ঞেস করলেন তাশরিফ সাহেব। ওরে, তোরা কি শুরু করলি বাচ্চাদের মতো? একে একে প্রশ্ন করে যাচ্ছিস। আমাকে অন্তত বলতে দে কিছু। আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। কবির সাহেব হাত দুটো ছাড়াতে চেয়ে বললেন, কিন্তু ভাবি মাঝে বলল তোমার নাকি শরীর খারাপ করছিল রাতে, আবার তুমি নাকি ওষুধও খেয়েছো বুক ব্যথার। সকলে একসাথে বলতে লাগলো, ও কিছু না, এই বয়সে এসব একটু একটু হয়, তোরা তো চিন্তা করিস না। ভাইদের আশ্বাস দিয়ে বলতে লাগলেন কবির সাহেব। চিন্তা হবে না কেন ভাইজান? তুমি ছাড়া আমাদের আর কেই বা আসে বলো? তুমি যে আমাদের বাবা মা সব। তিন ভাই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কথাগুলো বলে একসাথে বড় ভাইয়ের কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে। কবির সাহেব ভাইদের এমন অকৃত্রিম ভালোবাসা সন্তুষ্টির হাসি আসেন, অতঃপর নিচেও তাদের আগলে জড়িয়ে ধরেন। দরজার বাইরে থেকে রুমে উকি দিয়ে এতক্ষণ দাঁড়িয়েছিলেন বাড়ির বউরা। চার ভাইয়ের এমন মিল অকৃত্রিম ভালোবাসা দেখে সকলেরই যেন চোখ এবং মন জুড়িয়ে যায়। কেউ দেখলে বলবে এদের এত বয়স হয়েছে অথচ দেখো এখনো কেমন বাচ্চাদের মতো করে। এসব দেখে মনে মনে সকলে দোয়া করতে লাগলেন, আল্লাহ যেন সর্বদা এদের জুটি সহি সালামত রাখেন। প্রায় 1 ঘন্টা পর চার ভাই মিলে খাবার টেবিলে উপস্থিত হন। তার প্রায় 5 মিনিট পরে সিঁড়ি বেয়ে নেমে আসে অনিক, একদম ফর্মাল গেচাপে। সেই কিশোর অনিক যে এখন একজন সুঠাম দেহী যুবক। 5 ফুট 11 ইঞ্চি উচ্চতা, 26 বছরের বলিষ্ঠ গঠনের যুবক সে। ফর্সা গায়ের রং আর থুতনিতে ভাগ পড়া ছেলেটার হাসে দেখলেই যে কেউ মুগ্ধ হতে পারত। সবসময় প্রাণবন্ত আর হাস্যজ্জ্বল থাকাই যেন অনিকের অন্যতম পজিটিভ দিক। অনিক একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছে। এই তো সবে 3 মাস হলো। অনিকের ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই তো সে রোদ্রের মতো মেডিকেলে না গিয়ে বুয়েটে পড়েছে। কবির এহসান তাকেও তার এসএসসির পর বিদেশে পড়াশোনার জন্য যেতে বলেছিলেন, কিন্তু অনেকের এক কথা, সে কিছুতেই বিদেশে পড়তে যাবে না, দেশেই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়বে অগত্যা। তাকে আর কেউ জোর করেনি। অনেকের পড়াশোনা শেষে সাব্বির সাহেব তাকে বলেছিলেন পারিবারিক ব্যবসা যোগ দিতে, কিন্তু অনেক এই প্রস্তাবে একেবারে নাকচি করে দেয়। সেদিন সে তার বাবাকে বলেছিল, বাবা, আমার ইচ্ছে হচ্ছে ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জব করা, ব্যবসার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, প্লিজ জোর করো না এই বিষয়ে। ইন্টারেস্ট নেই মানে? রোদ তো এখানে নেই, থাকলে তাকেই বলতাম ব্যবসায় জয়েন করতে, কিন্তু তুমি তো আছো। দেখো, আমার আর ভাইজানের বয়স হয়েছে, আমরা আর কতদিন সবটা সামলাতে পারবো বলো? এখন যদি তোমরা না সামলাও তাহলে কিভাবে হবে? সাব্বির সাহেব কিছুটা রাগান্বিত হয়ে বলতে থাকেন, সাব্বির, থাম তুই। ওর যেই প্রফেশনে ইচ্ছে ও সেই প্রফেশনে যাবে, ওর ওপর কোনো প্রকার জোর করিস না। তোরা কি ভুলে গেলি আমি কখনোই তোদের কাউকে নিজ নিজ প্রফেশন বেছে নেওয়ার থেকে বাধা দেয়নি? তুই নিজ ইচ্ছাতে আমার সাথে ব্যবসায় যোগ দিয়েছিস, তাই নিজ ইচ্ছে অনুযায়ী পুলিশ হয়েছে এবং তাশরিফও প্রফেসর হয়েছে স্বেচ্ছায়। তাহলে তুই কেন ছেলেকে জোর করছিস এই বিষয়ে? মনে রাখবি, জীবনটা ওর। আমি চাই না ওর জীবনে ও আমাদের জোরের বসে এমন প্রফেশনে জোরাক যেটা ও পছন্দ করেই না। কেননা আমি চাই না সেই বয়সে ওর নিজের জীবন নিয়ে কোনো আফসোস থাকুক। বাবা অনেক, তোমার যেটা হতে ইচ্ছে সেটাই হও তুমি। মনে রেখো, বড় আবু সবসময় তোমার সাথে আছে। কবি সাহেব এমন কথায় সকলের মনে আরো একবার তার জন্য শ্রদ্ধায় বেড়ে গেল। অনেক তো পারে না খুশি হয়ে বড় বাবাকে জড়িয়ে ধরতে, কিন্তু পরক্ষণেই নিজের অতি আবেগে সামলে নেয়। খাবার টেবিলের সামনে উপস্থিত হয়েই অনেক আগে কবি সাহেবকে জিজ্ঞেস করেন, বড় আব্বু, এখন কেমন আছো তুমি? শরীর কি খুব খারাপ করছিল রাতে? ও, বড় মা রোদ ভাইয়াকে কল করে বলেছো এ ব্যাপারে কিছু? না রে বাবা, এখনো বলিনি, ভাবছি একটু পর কল করব। এখন তো বোধ হয় ওখানে ভোর রাত। জুবাইদা বেগম খাবার সার্ভ করতে করতে বলেন, পাশে দাঁড়িয়ে আছে তার বাকি জায়রা, এটা ওটা সকলে এগিয়ে দিচ্ছেন তারা। অনেক চিন্তা করো না, আমি এখন আগে থেকে কিছুটা সুস্থ আছি।
তুমি নাস্তা করতে বসো, অফিসে লেট হচ্ছে না তোমার? কবির সাহেব বলেন। সত্যি ঠিক আছে তো বড়বাবু? হ্যাঁ হ্যাঁ, বসো এখন। বলেই খাওয়া শুরু করলেন কবির সাহেব। এরই মধ্যে তাইফ এহসান জিজ্ঞেস করলেন, ভাইজান রোদ কি বলেছে, কবে আসবে ও? ওর তো পড়া আরো 2 বছর আগে শেষ হলো, দেশে আসবে কবে? হ্যাঁ, ও তো বললো সেখানকার এক হসপিটালে নাকি ডাক্তার হিসেবে জয়েন করেছে। ওর ধারণা আপাতত বাইরে কোনো হসপিটালের চিকিৎসক হিসেব থেকে স্পেশালাইজ হয়ে তারপর নাকি দেশে ফিরবে। রোদ তো বললো বিডি ব্যাক করে কোনো এক হসপিটালে যেন জয়েন করবে। কি যেন ছিল নামটা? মনে করার চেষ্টা করতে লাগলেন কবির সাহেব। ভাইজান নিউরো সায়েন্স হসপিটাল। তাশরিফ সাহেব বলে উঠেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। তাশরিফ সাহেব বলে ওঠেন। মাথা নাড়িয়ে জবাব দিতে লাগলেন কবির সাহেব। হ্যাঁ, তা তো বুঝলাম। জয়েন করেছে তাও তো 2 বছর আগে। এখন তো রৌদ্র মাশাল্লাহ বেশ অভিজ্ঞ একজন হার্ট সার্জন হিসেবে পরিচিত পাচ্ছে। বলি কি একবার ছেলেটাকে ফিরিয়ে আসতে বলো। সাব্বির সাহেব কিছুটা সময় নিয়ে বললেন কথাগুলো। দেখি, ওর সাথে কথা বলবো না হয় এই বিষয়ে। কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন কবির এহসান। এসব কথার মাঝেই তারা নাস্তা শেষ করলেন। এরপর সকলেই যার যার কর্মস্থলে চলে গেলেন। বাড়ির কর্তাদের বিদায় দিয়ে গৃহিণীরা অপেক্ষা করতে লাগলেন বাকি ছেলে মেয়েদের। জুবাইদা কবির দম্পতি, মেয়ে রুহি এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ইডেন মহিলা কলেজে পড়ছে সে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা এবং চিমচম গায়ের গড়ন তার। উজ্জ্বল শ্যামলা গায়ের রং হলেও মুখটা যেন রাজ্যের মায়া। এই মেয়ের মায়া মায়া জোড়া সুর ঢাগর ঢাগর আঁখি গুলোর দিকে তাকালেই যেন চোখ ফেরানো দেয়। মায়মুনা বেগমের 2 মেয়ে যেন এক চেহারায় 2টি পুতুল। যমজ হওয়ায় একই উচ্চতা, 5 ফুট 2 তাদের। হয়তো বয়সের সাথে আর লম্বা হবে। দুজনের গায়ের রং একই, হলুদ ফর্সা। বাইরে থেকে দেখলে হুটহাট কেউ ধরতেই পারবে না কে আহিরা আর কে মাহিরা। কিন্তু তাদের আলাদা করার জন্য ছোট্ট একটা পার্থক্য হচ্ছে আহিরার বা চোখের ভ্রুর সামনে একটি তিল আছে যা মাহিরার নেই। এই পার্থক্যটি অবশ্য ওদের পরিবারের মানুষজন ছাড়া তেমন কেউ ধরতে পারে না। ওরা দুজন এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। রাইসা বেগমের ছেলে পুতুল, নামে যেমন দেখতেও তেমনি গুলুগুলু নাদুস নাদুস বাচ্চাটা। ফর্সা চুকচুকি গায়ের রং, ফুলো ফুলো গালগুলো দেখলেই যে কারো ইচ্ছে করবে টেনে দিতে। পুতুল এখন ক্লাস 8। আরেকটি সদস্য বাকি আছে, তিনি আর কেউ নন, রাফিয়া বেগমের মেয়ে আর সকলের আদরের অরিন। 5 ফুট 4 ইঞ্চি উচ্চতার, হালকা নাদুস নুদুস গায়ের গড়ন তার। গায়ের রং বুঝি ছোটবেলার থেকে আরো এক ধাপ ফর্সা হয়েছে যেন একটুখানি। চোখা দিলেই সেখান থেকে রক্ত বেরোবে। মেয়েটা যেমন ছটফটে তেমনি প্রাণবন্ত, ঠিক যেন ভাইয়ের জেরক্স কপি। হাসলে যেমন ফুলো ফুলো গাল দুটিতে টোল পড়ে তেমনি তার সাথে তার হরিণীর চোখ দুটিও হাসে। অরিন এবার এসএসসি দিয়েছে। তার ইচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাই তাকে ভার্সিটির ভর্তি পরীক্ষার কোচিংয়ে দেওয়া হয়েছে। বাড়ির সকলের মধুমণি এই মেয়ে, তার চঞ্চলতা যেন পুরো বাড়িকে মাথায় তুলে রাখে। রোদের মিষ্টি হাতছানি ছিঁড়ে যাচ্ছে চেহারায়। বারান্দা থেকে ভেসে আসছে পাখির কিচির মিচির, সবকিছুই জানান দিচ্ছে একটি নতুন প্রভাতের। কিছুক্ষণ পর আড়মোড়া ভেঙে হামি দিতে দিতে বিছানায় শোয়া থেকে উঠে বসে অরিন। চোখে এখনো রাজ্যের ঘুম, কিন্তু এখন যে তার ঘুমানোর হবে না। কখন না জানি মা এসে ধুমসে বকুনি দিয়ে বসে থাকে। হঠাৎ করে নাকে আসে এক মিষ্টি ঘ্রাণ। হ্যাঁ, শিউলি ফুলের ঘ্রাণ। বারান্দায় পাশে আছে বহু পুরনো একটি শিউলি ফুল গাছ। এটি অবশ্য তার রোদ ভাই ক্লাস 5-এ পড়াকালীন টিফিনে টাকা জমিয়ে কিনে এনেছিল। পরে নিজেই নাকি লাগিয়েছে গাছটা। গাছটি লাগানো হয়েছে রৌদ্রের ঘরের বারান্দা বরাবর, কিন্তু এখন গাছটি বেশ বড় হয়। কয়েকটি ডাল অরিনের রুমের বারান্দার পাশে উকি দিচ্ছে। শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ অরিনের বেশ যে পছন্দ। অবশ্য এই রুমটা অরিনেরই বাছাই করে নিয়েছে এই রুমের বারান্দার পাশে শিউলি ফুলটার গাছটার জন্য। তাছাড়া এই রুমের বারান্দাটাও বেশ সুন্দর। আবার এই রুমের পাশের বারান্দা থেকে রৌদ্রের বারান্দাটাও দেখা যায়। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পর সামনের দেয়ালে থাকা ঘড়িতে হঠাৎই চোখ গেল তার। ঘড়ি দেখতেই চোখও চড়ক। আজ 9টা বাজতে আর মাত্র 5 মিনিট। ঠিক 10টায় তার কোচিং। না,
আর দেরি করা চলবে না তার। তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হতে পাক্কা 20 মিনিট পর একেবারে রেডি হয়ে নিচে নামেছে। অরিন নিচে নেমে ড্রয়িং রুমে হালকা উকি ঝুঁকি মেরে ডাইনিং এরিয়ায় চলে যায়। গিয়ে দেখতে পায় টেবিলে রুহি, আহিরা আর মাহিরা বসে নাস্তা করছে। পুতুল আরও আগে নাস্তা করে স্কুলে চলে গিয়েছে। তার সেজো মা আর ছোট মা তাদের সার্ভ করছে। অরিন গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। যে না খাবার প্লেট থেকে এক টুকরো পরোটা মুখে দিবে অমনি কেউ তার কান টেনেই তোলো। ব্যথার চোখ মুখ কুচকে কানে ধরা হাতটি মালিকের দিকে তাকাতে ব্যথা বলে তার বের করে লম্বা হাসি দিয়েছে। কানে যে আর কেউ না, রাফিয়া বেগম ধরেছে। মেয়ের হাসি দিকে কট মুটিয়ে তাকে বললেন তে না না, এবার আর আপনার হাসিতে ভুলছি না আমি। বেয়াদব মেয়ে, দিন দিন বেশ পাজি হচ্ছ তুমি। সকাল কটা বাজে? হ্যাঁ, অলরেডি 9:25 বেজে গেছে। 10টায় ক্লাস। এত বড় হয়ে ও কেন তোমাকে আমার ঘুম থেকে তুলতে হবে বলো? কয়বার গিয়ে রুমে ডেকে আসছি তোমায়, সে খেয়াল আছে তোমার? 18 বছরের মেয়ে হয়েও 10 বছরের বাচ্চার মতো করো তুমি। সকলের আদর পেয়ে পেয়ে দিন দিন বাদর হচ্ছ তুমি। আর কিছু বলতে গেলেই নিজের হাসি দেখাও। কি ভেবেছ কি তুমি প্রতিবার তোমার হাসি দেখিয়ে ভুলিয়ে দিবে আমায়? আজ আর এক চুলো ছাড় দিচ্ছি না তোমায় পাজি মেয়ে। মায়ের মুখে এমন আপনি আর তুমি সম্বোধন শুনে বেশ বুঝতে পারছে অরেন তার মা খুব রেগে গেছে। কেন রাফিয়া বেগম খুব রেগে থাকলে আপনি বা তুমি করে বলে। আম্মু বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি জানি কি হয়েছে, ফোনে অ্যালার্মটা বাজলই না। বেশ ইনোসেন্ট ফেস মানে কথাগুলো বললো অরেন। তা কি করে বাজবে? যতবার অ্যালার্ম বাজে ততবারই তুমি অ্যালার্ম অফ করে আবার শুয়ে পড়ো। তোমাকে আমার বেশ ভালো মতোই চেনা আছে। চুরি ধরা পড়ার মতো চেহারা অবস্থা হয়েছে এখন অরিনের। অন্যদিকে ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে রুহি। অরিন জিভ দিয়ে ছোট ভিজে আবারও সাফাই গাইতে গাইতেই বলতে লাগলো, আম্মু সত্যি অ্যালার্ম বাজেনি, মনে হয় ফোনটায় কোনো সমস্যা হয়েছে। হয়েছে, এবার থামো, আর বলতে হবে না। মনে রেখো তুমি আমার পেটে হয়েছ, আমি তোমার পেটে না। আহা থাম তো রাফু, কি শুরু করলি মেয়েটার সাথে সকাল সকাল? মেয়েটাকে তো খেতে অবধি দিচ্ছিস না। এবার একটু চুপ যা, বাচ্চাটা খেয়ে নিক। রান্নাঘর থেকে আসতে আসতে বলতে লাগলেন জুবাইদা বেগম, হ্যাঁ গো মেজবু, অনেক হয়েছে, আর কিছু বলো না মেয়েটাকে। অরিন মামুনি খাওয়া শুরু করো। মাইমুনা বেগম আর রাইসা বেগম একসাথে বলে উঠলেন, এই খবরদার, একদম ওর পক্ষ নিতে আসবি না তোরা। তোদের সবার আদরেই ও দিন দিন বাদর হচ্ছে। রাফিয়া বেগম মেয়ের মাথায় চাটি দিয়ে বলতে লাগলেন, উফ আম্মু ব্যথা পাচ্ছি তো। হাত দিয়ে মাথা ডলতে ডলতে বলতে লাগলো অরিন, আহা রাফু, কি করছিস? মেয়েটাকে শুধু শুধু কেন মারছিস? যা তো, সর এখান থেকে। রাফিয়া বেগমকে সরিয়ে দিয়ে বলতে থাকেন জুবাইদা বেগম। অতঃপর অরিনের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে বলতে লাগলেন, থাক মা, মন খারাপ করিস না। তোর না কোচিং ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আর বড় মা তোকে খাইয়ে দেই। অরিনও নাকচ করেনি এই প্রস্তাব, আনন্দের সাথে খেতে থাকে বড় মায়ের হাতে। এদিকে ওদের এমন দৃশ্য দেখে রুহি ভান ধরে বলতে থাকে, হ্যাঁ রে আহিমাহি, দিন দিন আমরা কেমন পাত্তাহীন হয়ে যাচ্ছি মনে হয়। কেউ একটু এমন করে খাইয়েও দেয় না। তুই কি এখনো ছোট আছিস রুহি, যে তোরও আমাদের হাতে খেতে হবে? জুবাইদা বেগম বলে ওঠেন, আহ জবা, মেয়েটাকে এভাবে বলিস কেন? কি এমন চাইছে ও? একটু আমাদের হাতেই তো খেতে চাচ্ছে। আয় মা, মেজো মা তোকে খাইয়ে দিচ্ছে। বলে রুহির দিকে লোকমা তুলে দিতে লাগলেন রাফিয়া বেগম। রুহি বেশ মজা করেই খেতে লাগলো। এইদিকে আহি ও মাহিও বলতে লাগলো, তাহলে আমাদের কি দোষ? ওদের কথা শুনে মুচকি হাসলেন সকলে। রাইসা বেগম বললেন, আহি মাহি আয় মা, ছোট মা তোদের খাইয়ে দিচ্ছি। ছোট, তোর একটা কষ্ট করে দুজনকে খাওয়ানো লাগবে না। তুই আহিরাকে খাইয়ে দে, আমি মাহিরাকে দিচ্ছি। মাইমুনা বেগম খাবারের প্লেট সামনে নিয়ে বলতে লাগলেন। ওদের খাওয়ার মাঝে রাফিয়া বেগম জুবাইদা বেগমকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে জবা, রোদকে কল করবি না? এতক্ষণে তো মনে হয় ঘুম ছেড়ে উঠে পড়েছে ছেলেটা।
আরও দেরি করবে। ওকে এসব জানালে পরে না আবার রাগ করে ছেলেটা। তা যা বলেছ মেজবু, ছেলেটার বুঝি বয়সের সাথে রাগটাও কেমন পাল্লা দিয়ে বেড়েই চলছে। মেয়েকে খাইয়ে দিতে দিতে বলতে লাগলেন মাইমুনা বেগম। হ্যাঁ, ঠিকই বলেছিস তোরা, এই জন্যই তো ওকে নিয়ে আমার এত চিন্তা। যাগে এখন কল দেই আগে।